বাংলাদেশ সেনাকে যদি বেঈমান বলি খুব কি ভুল বলা হবে? বাংলাদেশের সেনার হাতেই খুন হতে হয়েছে সে দেশের দুজন রাষ্ট্রপ্রধানকে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সবকিছু নিয়ন্ত্রণ করছেন 2024-এর 5ই অগাস্টের আগে থেকে। এটা এখন জলের মতো পরিষ্কার, শেখ হাসিনার দেশত্যাগের পিছনেও সেনাবাহিনীর একটা হাত ছিল। বাংলাদেশে এখন ওয়াকার বিরোধী একটা ঐক্য দেখা যাচ্ছে। এমনিতে তো আকারে ইঙ্গিতে ওয়াকারের সেনাকে গালমন্দ করা বাংলাদেশে একটা জলভাত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যা হবে সব দোষ সেনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হতে পারে বাংলাদেশে যখন তখন, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। আমরা সবাই কম বেশি কি জানি, বাংলাদেশের রাজনীতিতে একেবারে প্রথম থেকে পাকিস্তানের মতো সেনার একটা বড় ভূমিকা রয়েছে, বা সেনা বড় ভূমিকা পালন করে এসেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। বাংলাদেশের সেনার হাতেই খুন হতে হয়েছে সে দেশের দুজন রাষ্ট্রপ্রধানকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। আবার এই সেনাবাহিনী কিন্তু বাংলাদেশে তিনটে সামরিক শাসন কায়েম করেছে। আর এখনো বলা যেতে পারে 2024 সালের 5ই অগাস্টের আগে থেকেই পদ্মার আড়ালে থেকে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনা, বা এটা বলা যেতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সবকিছু নিয়ন্ত্রণ করছেন 2024-এর 5ই অগাস্টের আগে থেকে। এটা এখন জলের মতো পরিষ্কার, শেখ হাসিনার দেশত্যাগের পিছনেও সেনাবাহিনীর হাত ছিল। ওয়াকারের সেনা সেই সময় সরকারের যে নির্দেশ ছিল সেটা যদি ফলো করত, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের মতো ঘটনা ঘটতো না। এটা এখন জলের মতো পরিষ্কার, শেখ হাসিনার দেশত্যাগের পিছনেও সেনাবাহিনীর একটা হাত ছিল। ওয়াকারের সেনা সেই সময় সরকারের যে নির্দেশ ছিল সেটা ফলো করেনি। ফলে জুলাই গণ অভ্যুত্থানকে যদি আপনি সেনা বিদ্রোহ হিসাবে দেখেন, খুব একটা ভুল হবে বলে মনে হচ্ছে না। ওয়াকারের সেনা যদি শুধুমাত্র ক্যান্টনমেন্টের মধ্যে সেই সময় সীমাবদ্ধ থাকতো, তাহলে শেখ হাসিনা জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান বা আন্দোলন দমন করতে পুলিশকে যেভাবে সাজিয়েছিলেন, ঠিক তেমনিভাবে সেনাবাহিনীকেও সাজিয়ে কাজে লাগাতে পারতেন। কিন্তু 3রা অগাস্ট ওয়াকার জানিয়ে দেন তারা আর সরকারের নির্দেশ মেনে কাজ করতে পারবেন না। ফলে যা হওয়ার তাই হয়েছে। পদ্মাপাড়ের রাজনৈতিক মহল বলছে, সেনাবাহিনী যদি সেই সময় শেখ হাসিনার নির্দেশ পালন করত, তাহলে হয়তো পরিস্থিতি আজকে এরকম হতো না। শেখ হাসিনা হয়তো প্রধানমন্ত্রী থাকতেন, দেশে থাকতেন। কিন্তু ওয়াকারের ইউনিট সেদিন কার্যত শেখ হাসিনার সঙ্গে দ্বিচারিতা করে। ফলে 12ই ফেব্রুয়ারির পরে যারা বাংলাদেশে ক্ষমতায় আসবে, তারা এখন থেকেই যদি বাহিনীকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে, খুব একটা ভুল কিছু হবে বলে মনে হয় না। বাংলাদেশ সেনাকে যদি বেঈমান বলি খুব কি ভুল বলা হবে? কেন কথা বলছি সেটাও জানাচ্ছি। বাংলাদেশ সেনার চরিত্র হচ্ছে, তাদের জন্য রাষ্ট্রের তরফে কিছু করা হলে তারা আবার সেই অবদানের কথা ভুলে বেমালুম রাষ্ট্রের বিরুদ্ধেই কথা বলে। আর যে কারণেই তো বাংলাদেশ, আবারও বলছি, তিনটে সামরিক শাসন দেখেছে। 5ই অগাস্টের পরে হয়তো বাংলাদেশে খাতায় কলমে একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু দেশ চালাচ্ছে সেই সেনাবাহিনী। তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরেছেন। দেশে ফেরার পরে নতুন অক্সিজেন পেয়েছে বিএনপি। ফলে তর্কের খাতিরে আমি ধরেই নিলাম বিএনপি ক্ষমতায় আসতে চলেছে বাংলাদেশে। কিন্তু তাদের সঙ্গে, অর্থাৎ বিএনপির সঙ্গে বাংলাদেশ সেনার যে খুব একটা হার্দিক বা মধুর সম্পর্ক হবে, এমনটা যদি ধরে নেওয়া হয়, বা এখনই যদি আপনি ধরে নেন, খুব একটা ঠিক আপনার অ্যাজাম্পশন হবে বলে মনে হচ্ছে না। তবে এই আশঙ্কা প্রকাশ কেউ কেউ করছেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার ক্ষমতায় ফেরে, তাহলে তারা নিশ্চিতভাবে বাংলাদেশ সেনায় সংস্কার নিয়ে আসবে। কারণ ওয়াকারকে সেনা প্রধানের পদে নিয়োগ করেছিলেন শেখ হাসিনা। আবার ওয়াকার তার নিজের আত্মীয়, সেই আত্মীয়ই যখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, সেটা একেবারে শেখ হাসিনার কাছে আনএক্সপেক্টেড ছিল। তাই আওয়ামী লীগ যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীতে সংস্কার হলে অবাক হওয়ার অন্তত কিছু থাকবে না। একেবারে প্রথম দিকে, অর্থাৎ 2024 সালের অগাস্ট মাসে দায়িত্ব নেওয়ার পরে আমরা কি দেখেছিলাম? মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা মাখো সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীকালে সময় যত গড়িয়েছে, বিভিন্ন ইস্যুতে সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের ফাটল চওড়া হয়েছে এবং
সেনার যে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের সবথেকে বেশি করে আঘাত দিয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনীর 50% সদস্যকে প্রত্যাহার করে নেওয়া বা তাদেরকে ব্যারাকে ফিরিয়ে দেওয়া। আর এই 50% সেনা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান কোনো আলোচনা করেননি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা না করলেও বাংলাদেশ সেনার অপর যে দুটো বাহিনী তার প্রধানদের সঙ্গে কিন্তু এই বিষয়টা নিয়ে বৈঠক করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেই বৈঠকের গৃহীত সিদ্ধান্তই পাঠানো হয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধানকে, আর যেটা নিয়েই অন্তর্বর্তী সরকার একটু সেনার উপরে ক্ষুণ্ণ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কিছুদিন আগে ক্যান্টনমেন্টে একটা জরুরি বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকেই বাহিনীর সদস্যদের প্রতি তিনি নির্দেশ দিয়েছিলেন বা নির্দেশ দেন 12ই ফেব্রুয়ারি সেনার ভূমিকা হবে একেবারে নিরপেক্ষ। দেশের প্রত্যেকটা নাগরিক যাতে স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, ভোট যাতে ভালোভাবে হয় সেটা বাহিনীকে নিশ্চিত করতে হবে। কিন্তু ওয়াকারের সেই নির্দেশের পরে একটা সংশয় তৈরি হয় বাহিনীর ভিতরেই, কারণ ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কিছু রদবদল ঘটে গিয়েছে। বেশ কিছু শীর্ষ পদে এমন লোককে বসানো হয়েছে যারা তদারকি সরকারের প্রধান অর্থাৎ মোহাম্মদ ইউনূসের একেবারে কাছের লোক। হঠাৎ করে কেন তাদের নিয়োগ করা হলো, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। তাহলে কি এই সমস্ত সামরিক কর্তারা যাদের ভোটের আগে নিয়োগ করা হয়েছে তারা ভোটের দিন বা ভোটের সময় ইউনূসের কথাতে কাজ করবেন? সেই উদ্দেশ্যেই কি তাদের নিয়োগ করা হয়েছে? এই প্রশ্নটা তুলছেন কেউ কেউ। অন্যদিকে মোহাম্মদ ইউনূস খুব ভালো করেই জানেন 12ই ফেব্রুয়ারির গণভোট নিয়ে সেনার মধ্যে কি ধরনের উদ্বেগ আর সংশয় আশঙ্কা কাজ করছে। সেনার একটা বড় অংশ মনে করে গণভোটের মাধ্যমে সংবিধান যদি বাতিল হয় তাহলে ইউনূস সরকার তার মেয়াদ দীর্ঘায়িত করে নেওয়ার একটা সুযোগ পাবে। তখন হয়তো বাংলাদেশে একটা বিপ্লবের জাতীয় সরকার আবার গঠিত হলেও হতে পারে। তাই মোহাম্মদ ইউনূস যে প্রকার কোনো প্রথা অনুসরণ না করেই তিনি সেনা সদনে পৌঁছে যান। সেনাবাহিনী যে নির্বাচনী প্রস্তুতি বৈঠক, সেই বৈঠকে কি আলোচনা করছে সেটা জানার জন্য। সেনাবাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে কতটা সক্রিয়, সেনা কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন, এবং তার চেয়ে বড় কথা গণভোট এবং নির্বাচন একসঙ্গে হচ্ছে, তার ফলে দেশে কোনো অস্থির পরিস্থিতি বা অশান্তি সৃষ্টি হবে কিনা, নির্বাচনের পরে সেনা ব্যারাকে ফিরে যেতে পারবে কিনা, এই সমস্ত আলোচনা যখন সেনার ভিতরে চলছিল ঠিক তখনই কোনো প্রস্তুতি বা কোনো রকম আগে থেকে না জানিয়েই ইউনূস সেখানে পৌঁছে সেনার শীর্ষ কর্তাদের সেই বৈঠকে অংশ নেয়। সেনা সদনে সরকার প্রধানের গিয়ে এই সেনার প্রস্তুতি বৈঠকে জানতে চাওয়া কিন্তু বেশ চমকপ্রদ একটা ঘটনা বলে বলছেন অনেকেই। কারণ মোহাম্মদ ইউনূস তিনি নিজেও আশঙ্কাতে রয়েছেন 12ই ফেব্রুয়ারির পরে তার কি হবে। তার এই যে অন্তর্বর্তী সরকার, সেটা কি যারা জিতে ক্ষমতায় আসবে তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে উপদেষ্টারা যে যার বাড়িতে ফিরে যাবেন? সেনা কি সেনার যে প্রকৃত কাজ সেটা করতে পারবে? অর্থাৎ এখন সেনা যে কাজ করে বাংলাদেশে সেই কাজটা তাদেরকে আর করতে হবে না? ব্যারাকে ফিরে গিয়ে তারা কি পুরোপুরি সেনার কাজে মনোনিবেশ করতে পারবে? এই নিয়ে ইউনূস এবং সেনা দুপক্ষই একটা দ্বন্দ্বের মধ্যে কাটাচ্ছে। সেই দ্বন্দ্ব আদতে মিটবে নাকি নতুন করে আবার কিছু দেখতে চলেছে বাংলাদেশ? উত্তর দেবে সময়। নজর রাখুন আটলাস নিউজ ডিজিটাল।